হাসিনা সহ 7 জনকে আসামি করে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল বিএনপি নেতা সালাউদ্দিনের। ন্যায় বিচার প্রত্যাশা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো বলছে জামায়াত। ডিসেম্বরেই অনড় বিএনপি। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ। সংবিধান ও তত্ত্বাবধায়ক সহ 4 সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে দলগুলো। আগামী মাসেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। রাজধানীর পশুর হাটে সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থীর ভাটা। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং বাজেটে এনবিআর সংস্কারের প্রতিফলন নেই বলছে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগে বৈষম্য বাড়ার শঙ্কা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ কমানোর সমালোচনা। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি সুমাইরা রাত্রি। গালিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তিনি সেখানে ন্যায় বিচার তিনি পাবেন এই আশা প্রকাশ করেছেন। আরও একটি বিষয় তিনি বলেছেন যে যদি তার দল সরকার গঠন করতে পারে তাহলে এই যে বিচার প্রক্রিয়া যেটা চলছে সেটিকে অব্যাহত রাখা হবে। এনে জাহিদ হাসানের একটি প্রতিবেদন রয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন। নিখোঁজের 62 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ের পুলিশ তাকে উদ্ধার করে। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। 2018 সালে খালাস পান সালাউদ্দিন আহমেদ। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান বিএনপির এই নেতা। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। 2015 সাল থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন। গেল বছরের 5 আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফিরে আসেন সালাউদ্দিন। একই সঙ্গে সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সেই গুমের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন বিএনপির এই আলোচিত নেতা। অভিযোগপত্রে শেখ হাসিনাকে করা হয়েছে প্রধান আসামি। আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক সহ 7 জনকে। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহে সময় লাগার কারণে অভিযোগ দাখিল করতে দেরি করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। বিগত 15-16 বছরে 7188 জন আমার হাতে তালিকা আছে, যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর পঙ্গুত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগেও নেতাকর্মীদের গুম খুনের বিচার চেয়ে বিএনপি অভিযোগ দাখিল করে। 15 বছরে আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত গুমের শিকার অনেক ব্যক্তি সরাসরি মামলাও করেছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।
ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হলে ভালো, তবে কোনোভাবেই যেন এপ্রিল পার না হয়। সকালে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম এই কথা বলেন। জানান, নির্বাচনের সময় নিয়ে সরকারকে চাপে রাখতে চায় না তার দল। ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। এছাড়া প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেও ইসির দৃশ্যমান পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ডিসেম্বরের পরে নির্বাচন কেন? অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে যৌক্তিক কারণ দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিআরইতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করতে কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলছে। আর প্রেস ক্লাবে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, নির্বাচনের জন্য ইসি প্রস্তুত থাকলেও নির্বাচনী রোডম্যাপ দেওয়া হচ্ছে না। বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র। সময় বেশি লাগছে, তাহলে শাহাবুদ্দিন করতে পারছে। আপনি 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল। তা নিয়ে আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করছেন নগর ভবনের সামনে। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বক্তব্যে কি বলছেন বিক্ষুব্ধরা? এখানে বেলা বাড়ার সাথে সাথেই আসলে ইশরাকের যে সমর্থকরা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখেছি। আজ সকাল 10টা থেকেই কিন্তু তারা নগর ভবনের সামনে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর থেকে তাদের যে দাবি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানো এবং তাকে সেই দায়িত্ব প্রদান করার দাবিটি কিন্তু তারা স্লোগানের মাধ্যমে উপস্থাপন করছেন। এবং একই সাথে আরেকটি দাবিও কিন্তু তারা উপস্থাপন করছেন, তা হচ্ছে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পদত্যাগের দাবিও কিন্তু তারা স্লোগানের মাধ্যমে উত্থাপন করছেন। এখন সকাল 10টা থেকে কিন্তু এখন বেলা 2টা বেজে গেছে, যে এই সময়টি কিন্তু ইশরাক হোসেনের এখানে থাকার কথা ছিল। আমরা শুনেছি যে তিনি এখানে উপস্থিত হবেন খুব দ্রুত সময়ের মধ্যেই। এমন একটি পরিস্থিতিতে তার সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি আরো বেশি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি ইশরাকের উপস্থিতির কথা জেনে কিন্তু কর্মী সমর্থকদের যে উৎসাহ উদ্দীপনা তাও কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন তাদের নেতার আগমন উপলক্ষে। তবে যে বিষয়টি আসলে একটু বলতে চাই তা হচ্ছে ইশরাক হোসেনের 2020 সালের যে মেয়র নির্বাচনটি হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেই মেয়র নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কিন্তু তিনি আদালতে আপিল কেস করেছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু তিনি আদালত গেল মার্চ মাসে তাকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য নির্দেশ দেয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং গেল 1 জুন কিন্তু তার মেয়রের যে মেয়াদ সেটি কিন্তু শেষ হয়েছে।
কিন্তু তারপরেও তার সমর্থকরা সেই দাবিতেই অনড় রয়েছে এবং ইসি এখন পর্যন্ত বলেছে যে আদালতের যে রায় সেই রায় আসার আগ পর্যন্ত তারা কিছু জানাতে পারছেন না। এই রায় আসলেই কিন্তু তারা একটি সিদ্ধান্ত জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করছেন নগর ভবনের সামনে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্ন কক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলে আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সে ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। তার ভিত্তিতে আলাপ আলোচনা প্রত্যেকটি দলের সাথে হয়েছে। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান অল্পু। আসসালামু আলাইকুম। শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আসসালামু আলাইকুম। আমি দিদারুল ইসলাম আফেন্দি, মহাসচিব জমিয়তবাদী সমন্বয় জাতীয়তাবাদী। সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। তাদের কাছে যে সমস্ত সুপারিশ সেগুলো পাঠানোর পরে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন, আপনাদের মতামত দিয়েছেন, তার ভিত্তিতে আলাপ আলোচনা প্রত্যেকটি দলের সাথে। এই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটিসমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন এই দলগুলো। এই মুহূর্তে কথা বলছেন এনসিপি নেতা সারওয়ার তুষার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। মনে করি না যখন সত্যি সত্যি দেশে কোনো সংকট তৈরি হবে সেই ক্ষেত্রে আসলে এমনি একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, সেজন্য ৭০ অনুচ্ছেদের কোনো প্রয়োজন নাই। স্থানীয় নির্বাচন নিয়ে আপনারা কি মনে করেন? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো আলোচনা হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক এটা সবাই চায়, স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরও কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি যে এটা না, যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যেমন এই কথাটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে ওয়ান আফটার ওয়ান, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা এই স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এটা আমরা একেবারে শুরু থেকে এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আপনারা জানেন এর আগে 2007-8 সালে যখন 1-11 এসছে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কি হয়েছে। এই কারণে এটার নাম সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার হোক, মেয়াদ 4 মাস কিংবা 3 মাস যেটাই হোক, আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো। তবে যদি স্থানীয় সরকার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে 4 মাস প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে দ্বিতীয় দফায় বৈঠক করছেন রাজনৈতিক দলগুলো। সেখানে ব্রিফিং করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারওয়ার তুষার। আমরা সরাসরি যুক্ত ছিলাম। কোরবানির বাকি আর মাত্র 3 দিন। হাটে বেড়েছে পশুর সরবরাহ, তবে ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। পশুর হাটের খবর জানাতে রাজধানীর খিলগাঁও থেকে সহকর্মী রকিবুল রাহাত ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই রাহাত, আপনার কাছ থেকে রাজধানীর খবর জানতে চাই, কি অবস্থা হাটে, সরবরাহ কেমন দেখছেন,
বিক্রেতারা কি বলছেন আর ক্রেতাদের সমাগম কেমন, আর বিশেষ করে এবারে পশুর দাম কেমন মনে হচ্ছে? গালিব, হাটে সরবরাহ পর্যাপ্ত রয়েছে। আমরা রাজধানীর 3টি হাট ঘুরেছি, ইতিমধ্যে 3টি হাটেই আমরা দেখেছি যে পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে। তবে যে পরিমাণ পশুর সরবরাহ রয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতা একদমই নেই বললেই চলে। আমরা এর আগে যে হাটটিতে ছিলাম সেখানেও দেখেছি যে পশুর সরবরাহ পর্যাপ্ত, কিন্তু 2-1 করে মূলত ক্রেতা আসছেন এবং এখন পর্যন্ত কিন্তু দর্শনার্থী বেশি। ঈদের আর মাত্র 3 দিন বাকি রয়েছে, সেই তুলনায় কিন্তু পশু বেচা বিক্রি বেশ কমই বলা যায়। আমি যদি একটু বলি, আমি একজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তিনি আরও 2 দিন আগে ঢাকার হাটে এসেছেন এবং এই 2 দিনে তিনি মোট 30টি গরু নিয়ে এসেছেন, সেখানে মাত্র 8টি গরু তিনি মূলত বিক্রি করতে পেরেছেন। তবে গত 2 দিন কিন্তু কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সেই তুলনায় আজকের আবহাওয়া ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। সেক্ষেত্রে আজকে আমরা দেখছি যে ক্রেতা উপস্থিতি সকালের তুলনায় কিন্তু দুপুর নাগাদ কিছুটা বেড়েছে, অর্থাৎ অনেকেই আসছেন, তারা এসে পশু দেখছেন, তাদের যে পছন্দের পশু রয়েছে সেটি দরদামও করছেন। তবে সেই দরদামে গিয়ে কিন্তু অনেকেই ঠেকে যাচ্ছেন মূলত। সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতার যে স্বাভাবিক যে চিরাচরিত অভিযোগ সেটি আমরা পাচ্ছি। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় প্রত্যেকটি গরু মূলত 5 থেকে 10 হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে। যদিও বিক্রেতারা বলছেন যে তাদের যেহেতু গোখাদ্যের দাম যেহেতু বেশি, সেক্ষেত্রে কিন্তু পশুর দামও তারা এবার বেশি চাচ্ছেন। তবে যেহেতু এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন একটা জমে ওঠেনি, সেক্ষেত্রে দাম ছাড়ের যে বিষয়টি রয়েছে সেই দাম ছাড়ও কিন্তু এখন পর্যন্ত তেমন একটি হচ্ছে না। তবে বিক্রেতা যারা আসছেন তারা বলছেন যে এবার হাটের সার্বিক ব্যবস্থাপনা যেটি রয়েছে, হাটের সার্বিক ব্যবস্থাপনা এবার বেশ ভালো তারা দেখছেন। তারা আশা করছেন যে আগামী 2 দিনে মূলত পশু বেচা বিক্রি আরও বাড়বে এবং তারা যে পশুগুলো ঢাকায় নিয়ে এসেছে সেগুলো তারা বিক্রি করে যেতে পারবে বলে কিন্তু তারা আশা করছে। এই ছিল রাজধানীর শাহজাহানপুর হাট থেকে আমার কাছে সবশেষ। রাত, আমরা একটু রাজশাহীর খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কি অবস্থা, কি দেখছেন রাজশাহীর? বিশেষ করে রাজধানীর পশুর খবর তো মোটামুটি সরবরাহ ভালো আছে, প্রান্তিক পর্যায়ে এবারে পশু সরবরাহ কেমন? গালিব, আসলে গেল কয়েক বছর থেকে আমরা যেটি দেখছি যে প্রান্তিক পর্যায়ে কিন্তু কৃষক, গৃহস্থ এবং যারা মোটামুটি গরু ব্যবসা করেন তারা কিন্তু গরু লালন পালন বাড়িয়েছে। এবং যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, এইখানে আগে যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আমরা গরু আসতে দেখেছি, এবারে বেশ কয়েক বছর থেকে কিন্তু সেটি বন্ধ, যার কারণে এখানে ছোট ছোট যে খামারগুলো গড়ে উঠেছে প্রায় কিন্তু আসলে গরু সংখ্যা বাড়িয়েছে। সুতরাং সব মিলিয়ে রাজশাহীতে কিন্তু এই যে ঘাটগুলো রয়েছে, আমরা আজকে একটু শহরতলিতে এসেছি। এখানে বানেশ্বর যে বড় কলেজ মাঠ, সেই কলেজ মাঠ পরিপূর্ণ একেবারে এখানে পশুতে, এবং ক্রেতা সমাগম তুলনামূলকভাবে আমরা কিন্তু সকাল থেকে দেখছি। তারপরেও এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তাদের গোখাদ্যের যে দাম, গরু লালন পালনের যে খরচ, সবকিছু মিলিয়ে গেল বছরের থেকে প্রত্যেকটি গরুতেই, সেটি ছোট, মাঝারি অথবা বড় হোক, সেটি 10 থেকে 12 হাজার টাকা কিন্তু আসলে গরু প্রতি আসলে কমেছে দাম। যেই 3 থেকে 4 মনের ওজনের গরুগুলো আগে 1,30,35,000-এ পাওয়া যেত, সেটি কিন্তু এবারে 90 থেকে শুরু করে 1 লাখের মধ্যে কিন্তু আসলে এটি মিলছে। সুতরাং এই যে দামের পার্থক্য এবং ওজন ভেদে যে পার্থক্য, সেটি আমরা কিন্তু আসলে খেয়াল করছি। একই সাথে বড় গরুতে কিন্তু আরো বেশি লোকসান গুনতে হচ্ছে এখানকার খামারিদেরকে এবং একই সাথে গৃহস্থদেরকে, কেননা সেটি লালন পালনের ব্যয়ভার কিন্তু আরো বেশি। এবং একই সাথে গালিব, এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে আসলে এখনো যেহেতু 3 দিন বাকি রয়েছে, তারা দেখতে চান যে আসলে কতটা আসলে দরদাম কষাকষি করে আসলে বেচাকেনা করা যায়, এবং সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা হাটে দেখছি, লক্ষ্য করছি সেটি হচ্ছে। এবং অনেকে আসলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে তারা দেশের বাড়িতে ফিরেছেন এবং তারপরে কিন্তু হাটগুলো ঘুরছেন, দেখছেন এবং পছন্দসই গরু কেনার চেষ্টা করছেন। সুতরাং সেই জায়গা থেকে যেহেতু এখনো সময় রয়েছে, যার কারণে হাটে হাটে তারা ঘুরতে চান এবং সেই হাট ঘুরে কিন্তু আসলে তারা আসলে দেখবেন এবং দেখে শুনে আসলে কিনবেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে গরুর যে দাম, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গরুতেই কম পাচ্ছেন আসলে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। অন্যদিকে অন্যান্য বছরের তুলনায় কিন্তু আসলে সেই রকম আসলে যেহেতু দাম নেই, যার কারণে কিন্তু এবারে লোকসান গুনতে হবে এবং অধিক যে এই যে গরু এবং কোরবানির পশুর যে আধিক্য, সেটি আসলে যেহেতু কমাতে হবে,
যার কারণে কম মূল্যে আসলে গরু পাওয়া যেতে পারে ঈদের আগ পর্যন্ত, তেমনটা আসলে এখানকার যারা আছেন তারা বলছেন। তো রাজশাহীর বানেশ্বর থেকে গরুর এই বেচাকেনার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আর 3 দিন পরেই কোরবানির ঈদ। এখন পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে পশুহাটগুলো পুরোপুরি জমে না উঠলেও ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে, সে খবরই জানাচ্ছিলেন 2 সহকর্মী। সিলেটে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, তবে জকিগঞ্জে এখনও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত রয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, কোন জায়গায় পানি নেমেছে? জকিগঞ্জে এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছে? রাত্রি দেখুন, আসলে গতকাল থেকেই আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাড়াইর গ্রাম যে বাঁধটি আছে কুশিয়ারার, সেটি ভেঙেছিল। কালকে যতটুকু পরিসর ছিল আজকে সেটি আরও বৃদ্ধি পেয়েছে। যদিও এখানকার বর্তমানে সিলেটের যে আবহাওয়া অনেকটা শুষ্ক, তবে বৃষ্টি না থাকায় পানি কিছুটা কমলেও বিশেষ করে উজানের পানি আসায় যে ঢল বা যে স্রোত আছে সেটি আসলে ঠেকানো যায়নি, যার ফলে হচ্ছে যে এই ইউনিয়নের 3টি গ্রামের অন্তত 250 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে প্রতি বছরই আসলে বিগত 4 থেকে 5 বছর থেকে এই জায়গাটি প্রতিনিয়ত ভাঙে। যারা কাজ করেন সেক্ষেত্রে হয়তো বা টেকসই কাজ না হয় বিপর্যয়ের মুখোমুখি তাদেরকে হতে হয়। এর বাইরেও যদি আমি বলি যে বিশেষ করে উত্তর দিকে যেটি জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা আছে, এখানে আরও 4-5টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সিলেট জেলার যে 13টি উপজেলা আছে তার মধ্যে 2টি উপজেলায় বিয়ানীবাজার এবং জকিগঞ্জে প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ আসলে পানিবন্দী রয়েছেন। তবে সেটি এত দ্রুত না বা এত বড় আকারের না। যদি বৃষ্টি না থাকে বা পাহাড়ি ঢল কমে যায় সেক্ষেত্রে হয়তোবা তাদের এই যে বন্যার যে ঝুঁকি সেখান থেকে হয়তোবা মুক্তি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে আগামী বুধবার কিছুটা বৃষ্টি হতে পারে এবং যদি মেঘালয় বৃষ্টিপাত থাকে তাহলে কিন্তু বন্যার আশঙ্কা রয়েই গেছে। এদিকে জেলা প্রশাসক যেটি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত জেলায় 582টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে যে জকিগঞ্জ এবং বিয়ানীবাজার যে উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো সেখানে প্রায় 73টি আশ্রয়কেন্দ্র থাকলেও 3টিতে 8 থেকে 10টি পরিবার তারা আশ্রয় নিয়েছেন এবং তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং যদি কোনো সংকটময় মুহূর্ত কিংবা উদ্বুদ্ধ পরিস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া উপজেলাগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা প্রশাসনিক দাপ্তরিক কর্মকর্তা আছেন তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে এবং তারা নজরদারি করছেন। তো আজকে যেটা আমরা দেখলাম যে গতকালকে যে পরিমাণ পানি ছিল 6টা পর্যন্ত পানি বৃদ্ধি থাকলেও আজকে সকাল 6টার পর মোটামুটি পানি কিছুটা কমেছে, তবে দুর্ভোগের পরিমাণটা বেড়েছে। বিশেষ করে যে ডাইকটা ভেঙেছে, এই ডাইক ভাঙার কারণে 5 থেকে 6টি গ্রামের মানুষের যোগাযোগ এই রাস্তায় আসলে একদম বন্ধ হয়ে গেছে। তবে তারা বিকল্প রাস্তা ব্যবহার করছেন, সেটা দূরবর্তী এলাকাতে গিয়ে তাদের গ্রাম থেকে বের হতে হয়। আর যারা পানিবন্দী হয়েছেন তারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে না গেলেও তারা বলছেন যেহেতু পানি এখন ঘরের সামনে বা কারো কারো বারিন্দায় পানি উঠেছে, সেক্ষেত্রে যদি আরও পানি বাড়ে সেক্ষেত্রে তারা হয়তোবা আশ্রয় কেন্দ্রে যেতে পারেন। আর ত্রাণ কর্মকর্তা যেটি আমাদেরকে বলেছেন যে তারা যথেষ্ট তৎপর রয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে সেগুলো ঘুরে দেখছেন। তো সব মিলিয়ে আসলে জকিগঞ্জের এবং বিয়ানীবাজারের এই কয়েকটি গ্রাম আসলে প্লাবিত হয়, মিনিমাম 500 পরিবার তারা পানিবন্দী রয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। রাত্রি সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। সকালে বনানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হচ্ছে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ হ্রাস পাওয়া উদ্বেগজনক বলে মনে করেন তিনি। এদিকে বাজেটে এনবিআর সংস্কারের প্রতিফলন নেই বলেও মনে করে সংস্থাটি। বিস্তারিত প্রতিবেদনে। 2024-25 অর্থবছর সম্পর্ক 2025-26 বাজেট এবারের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেট পরবর্তী বিভিন্ন মহল প্রতিক্রিয়া দিচ্ছে। মঙ্গলবার সকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের বিশ্লেষণ তুলে ধরে। বাজেটে জমি কেনায় কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করে সিপিডি বলছে এই সুযোগ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপরীত। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না এবং এটা যারা সৎ করদাতা সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে
নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের বাজেটে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমেছে, যা উদ্বেগজনক বলছে সিপিডি। মেগা প্রকল্পের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি। কৃষিখাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম এবং এটা চিন্তার কারণে এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কিভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। 2025-26 অর্থ বছরে এনবিআর এর সংস্কারের বিষয় প্রতিফলিত হয়নি বলে মনে করে সিপিডি। করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবার পূর্বাভাস। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনক বটে। যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম। এই বাজেটে সুনির্দিষ্টভাবে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের জন্য কর্মসংস্থানের সুযোগ না রাখার সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিউল আহমেদ, এখন, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহল। কেউ বলছেন এবারের বাজেট নিয়ম রক্ষার বাজেট, আবার অনেকে দেখছেন ভিন্ন চোখে। বিলাসী না হয়ে বাস্তব অবস্থার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে। তবে বাজেট নিয়ে দেশের অঞ্চল ভিত্তিক ব্যবসায়ীরা কি বলছেন, চলুন দেখে আসি এক নজরে। এই বাজেটটি পরবর্তীতে সংশোধনপূর্বক আমাদের সিলেট অঞ্চলের যারা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন ওনাদের উৎসাহ এবং বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার ব্যাপারে ওনাদের স্পেশালি কিছু বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষা যদি না থাকে, স্বাস্থ্য যদি না থাকে, আবাসন খাত, যেরকম আবাসন খাত, যোগাযোগ ব্যবস্থা এটার মধ্যে আমি ইনক্লুড করতে চাই, সেটা যদি উন্নয়ন না হয় তবে আমাদের দেশের উন্নয়ন হবে না। এই জন্য এই খাতটাকে উন্নয়নের জন্য আমাদের সরকার প্রতি নিবেদন থাকবে, আপনারা এই খাতে কিছু ভর্তুকি বাড়িয়ে আপনারা বাজেটটাকে সুসম্পন্ন করেন। বাজেটের আকার ছোট করে খরচ একরকম ধরে রাজস্ব আয় আহরণের লক্ষ্যমাত্রা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এইটা বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এতে জনগণ এবং ব্যবসায়ী এবং করদাতাদের উপরে করের বোঝা বাড়বে। সামনে 100 টাকার আরও নিচে নেমে আসতে পারে চিনির রেট, ধীরে ধীরে কমবে আর কি। এক এক সময় এক রেট থাকে, কিছুদিন 2-3 টাকা ঊর্ধ্বগতি থাকে, আবার কমে, ওই রকমই চিনি তো ওই রকমই থাকে। বিশ্ববাজারে আপনারা জানেন যে বিগত 1 বছর ধরে প্রতিদিনই দাম কমতে শুরু করেছে। যে তেল আমরা গত বছর মন প্রতি প্রায় 6,500 বিক্রি করা হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকার মধ্যে। এই বাজেটকে আমি সাধুবাদ জানাই। আমাদের ক্ষেত্রে 50,000 অধিক হসপিটালগুলোতে ইকুইপমেন্টস আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এজন্য হয়তো স্বল্প মূল্যে, অনেকটা কম মূল্যে আমরা ইকুইপমেন্টস কিনতে পারবো। শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে শিক্ষা ভবনের সামনে এখন অবস্থান করছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ফ্যাসিবাদের দোসর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় থেকে সরানোর দাবি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রিপরিষদের সচিবের সাথে দেখা করেন। এদিন সকাল 11:30টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এতে 1 ঘন্টার বেশি সময় ধরে সচিবালয়ের সামনের সড়কে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে জুলাই ঐক্যের সদস্যরা জানান, যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। 5 আগস্টের পর সচিবালয়ের কাজকর্মে কোনো পরিবর্তন আসেনি দাবি করে তারা বলেন, সম্প্রতি আওয়ামী দোসররা সচিবালয়কে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সরকারকেই। যারা আসলে এই ফেস্টিভ্যালকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। তো সেই জায়গা থেকে আজকে আমরা জুলাই ঐক্য আবার মাস টু সচিবালয় করে সচিবালয়ে এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেস্টিভ্যাল মুক্ত করতে হবে। সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। টাঙ্গাইল ও নাটোরের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। সকাল 10টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতেপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে বাবা ছেলে সহ 3 জন নিহত হন। এই দুর্ঘটনায় আহত হয় আরও 3 জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে নাটোরে বিকল পিকআপের চাকা খোলার সময় অপর পিকআপ চাপায় চালক সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশে পুশিন করেছে কয়েকটি পরিবারকে। সোমবার মধ্যরাতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 59 জনকে পুশিন করার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের দোবা-ওড়া সীমান্তে মুন্সিপাড়া পয়েন্টে পুশিন করা হয় দুটি পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ 12 সদস্যকে। গুজরাটে আটক হওয়া এসব বাংলাদেশিকে মেঘালয় হয়ে ফেরত পাঠানো হয়। একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও 10 জনকে পুশিন করে বিএসএফ। এদের 9 জন নারী ও 1 জন শিশু। এদের সবার বাড়ি খুলনায় বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে আরও 8 জনকে। তাদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের আটক করে বিজিবি ক্যাম্পে রাখা হয়। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিন করা হয়। এছাড়া পঞ্চগড় ও নেত্রকোনার বিভিন্ন সীমান্ত দিয়ে 29 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। মেঘনা নিয়ে আইছি বাসে করে, তারা মেঘনা ওইখানে রাখা 2 দিন রাখছে। ওইখানে পরে তারা কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ময়মনসিংহ বিভাগে এটা প্রথম, এরা সবাই বাংলাদেশি। তো যেহেতু বাংলাদেশে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি, তারা আমাদের নিয়ম মোতাবেক যেই পরবর্তী কার্যক্রম সেটা আমরা গ্রহণ করছি এখন। আর একই সাথে ভারতকেও আবারও বলে দিয়েছি এই কাজটা যেন তারা না করে। যদি বাংলাদেশি কেউ হয়ে থাকে আমাদেরকে জানাতে, আমরা সাদরেই তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবো। আর একই সাথে যেহেতু আমাদের সীমান্ত আগেও করা নজরদারি ছিল, এটাকে আমরা এখন মনে করছি এটাকে আরও বৃদ্ধি করব। রাত পেরোলেই শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মবিশ্বাসে জীবনের প্রধান আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে এর মধ্যেই পবিত্র নগরীতে জড়ো হয়েছেন দেশ বিদেশের কমপক্ষে 14 লাখ মানুষ। 5 জুন আরাফাতের ময়দানে জড়ো হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। ইসলামিক বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের 8ম থেকে 13তম দিন। কড়া নাড়ছে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে বছরের পবিত্রতম সময়। ইসলাম ধর্মবিশ্বাসে জীবনের প্রধানতম আধ্যাত্মিক যাত্রায় যোগ দেবেন দেশ বিদেশের লাখ লাখ মানুষ। গত বছর যে সংখ্যা ছিল 18 লাখের বেশি। রাত পেরোলেই শুরু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। হজের 3 দিন বাকি থাকতেই পবিত্র ভূমি মক্কায় প্রবেশ করেছেন 14 লাখের বেশি মানুষ। হজের মূল আনুষ্ঠানিকতা চলবে 4 থেকে 5 দিন। আল্লাহর ঘর খ্যাত কাবা তাওয়াফের পর যাত্রা শুরু করবেন তাবুর শহর মিনায়। রাত্রি যাপন করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে ইবাদত আর জিকিরে। পাথর সংগ্রহ করে পরদিন শয়তানের প্রতীক হিসেবে পরিচিত জামারাতে পাথর ছুঁড়বেন। হজের পুরো যাত্রায় প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দেবেন মুসল্লিরা, বেশিরভাগটাই পায়ে হেঁটে। পবিত্র স্থানগুলোতে আনা নেয় প্রায় 5,000 ট্রেন যাত্রার ব্যবস্থা থাকবে 20 লাখের বেশি হজ প্রত্যাশীর জন্য।
হজের সবচেয়ে বড় জমায়েত ঘটবে আরাফাতের ময়দানে, যেখানে মৃত্যুর আগে শেষবার বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফা দিবস নামে পরিচিত এই দিনটি চলতি বছর 5 জুন বৃহস্পতিবার। হজে অংশ নিতে না পারলেও আল্লাহর সন্তুষ্টি কামনায় সেদিন রোজা রাখবেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। পরদিনই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। পশু কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে অনেক হাজি ভ্রমণ করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এবং ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র ভূমি মদিনায়। নুজহাত কামাল, এখন বিশ্ব। গেল 4 দিনে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে একটানা প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও তীব্র ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনের। সবচেয়ে বেশি আসামে 11 জন মারা গেছেন বলে জানা গেছে। অরুণাচল প্রদেশে 10, মেঘালয়ে 6 ও মিজোরামে 5 ও সিকিমে 3 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5,500 মানুষ। এসব রাজ্য ছাড়াও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু শহর। প্রতি বছর বর্ষা মৌসুমের আগে ভারতের বড় একটা অংশ পানিতে তলিয়ে যাওয়ার কারণ হিসেবে ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে এসব রাজ্যের বেশিরভাগ জেলা। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সবচেয়ে বিপর্যস্ত আসাম রাজ্য। রাজ্যটির 22টি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে এসব জেলার রেল ও সড়ক যোগাযোগ। ডিব্রুগড়, নিমাতীঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীপুর জেলা পরিদর্শন করেছেন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। সে সময় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। মণিপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 1.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,000 বাড়িঘর। তাদের সহায়তায় খোলা হয়েছে 57টি আশ্রয় কেন্দ্র। সিকিমে এখনও আটকা পড়ে আছেন প্রায় 1200 পর্যটক। আবহাওয়ার বৈরিতায় তাদের উদ্ধার করা কঠিন হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। উত্তর পূর্বাঞ্চল ছাড়াও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি, গুরুত্বপূর্ণ শহর মুম্বাই ও হাইটেক বেঙ্গালুরু। বর্ষা মৌসুমের আগেই পানির নিচে ভারতের বড় একটা অংশ। এমনকি মেট্রো রেল স্টেশনগুলোতেও হরহামেশা পানি ঢুকে পড়েছে। শহর ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় আটকা পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় প্রতি বছরই ভারতের বন্যা পরিস্থিতির চিত্র দেখে হতাশ ভারতবাসী। ভারতের বন্যার কারণ নিয়ে মুম্বাইয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণের নাগরিক সংগঠন বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিবিসিকে জানায়, শহরের নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন ময়লা আবর্জনার কারণে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, আর এতেই পানি আটকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। মুম্বাই, নয়াদিল্লি ও বেঙ্গালুরুর বন্যার জন্য অপরিকল্পিত নগরায়ন ও দীর্ঘদিন ধরে পরিবেশ বিরোধী কার্যকলাপকে দুষছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বসবাসের অযোগ্য এসব শহরে বন্যার ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তারা। ভারতে মোট বৃষ্টির 80% সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। তবে জলবায়ু বিপর্যয়ের কারণে মৌসুমের আগেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, আর এতে কৃষিখাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে দেশটিতে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনীতে একই অবস্থান বিএনপি জামায়াতের। ভিন্ন মত এনসিপির। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে অনড় সমর্থকরা। নগর ভবনের সামনে বিক্ষোভ, এখনো সিদ্ধান্ত নেয়নি এসি। হাসিনা সহ 7 জনকে আসামি করে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল বিএনপির সালাউদ্দিনের। ন্যায় বিচার প্রত্যাশা। বাজেটে এনবিআর সংস্কারের প্রতিফলন নেই বলছে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগে বৈষম্য বাড়ার শঙ্কা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ কমানোর সমালোচনা।
এবং রাজধানীর হাটে পশুর সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থীর ভাটা। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এ ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।